আমি টিচার, আমি বেশি পড়াইতে যাচ্ছি আর আমাকে টাইম দিচ্ছি না, এটা এটা কি হতে পারে বলেন? এটা তো হওয়া উচিত না। Okay, so start kori. This is officially our lecture 2 of engineering economics for textile department, and this is the batch for evening. So in today's class, basically we're going to learn about what is economics all about. Amra economics er ekdom basic bishoy gulo janbo je economics ta ki and why it's related to our life, and why as an engineer we should study about this specific course. So you're going to get some ideas about economics and what's it's actually discussed about. আমরা এগুলো সম্পর্কে জানবো। After that we will focus on the topic which is 10 principle of economics. I think already I have shared this PowerPoint slide with you on your class, তাই না? 10 principle of economics এর স্লাইডটা মেবি আমি ক্লাসে শেয়ার করেছি কি? একটু রেসপন্স করেন স্যার, ক্লাসে কথা বলে আমার ক্লাসে স্লাইড শেয়ার হয়নি। স্লাইড শেয়ার করিনি? হইছে এখন হইছে। না 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 পিপিটি একটা স্লাইড শেয়ার করেছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। জি ম্যাম করেছেন ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওই স্লাইডটা হচ্ছে না 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 গুগল ক্লাসরুমে আপলোড গুগল দিয়েছি। ক্লাসরুমের কথা বলছেন ম্যাম, ওখানে গুগল আপলোড করে ক্লাসরুমে দিয়েছি। দিয়েছে? জি ম্যাম। আচ্ছা, আমি এখনই দেখেও নিতে পারবো স্যার, দেখেই নি গুগল ক্লাসরুমে দিয়েছে কিনা। আচ্ছা, সো যেটা হবে, ও এখান থেকে তো আসতে পারবো না, ও না চলে আসলাম। তো গুগল ক্লাসরুমে হচ্ছে গিয়ে আমি আপনাদের এই স্লাইডটা অলরেডি শেয়ার করে দিয়েছি যে যেটা আমরা আসলে আজকে স্টাডি করব। আমি জাস্ট আমার ক্রোম থেকে একটু ঢুকে দেখছি, তারপর আমার ক্রস চেকের জন্য, না হলে আমি এটা আবার অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দেওয়ার চেষ্টা করবো। না দিয়েছে, এই যে আমি এটার কথা বলছি, আমি একটা স্লাইড শেয়ার করেছি আর পাওয়ার পয়েন্টটা তো আছে আপনাদের, মানে বুকটা তো অলরেডি রেফারেন্সটা তো শেয়ার করা আছে। So for that purposes actually we're going to focus on the chapter 1 from our reference book, and first of all we will follow this reference book which is Principles of Microeconomics by N. Gaguri Mankiw. And one more thing, আমি আবারও বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্স পার্টটা আমরা হয়তো এখনো মাইক্রো সম্পর্কে জানি না, আজকে ক্লাসেই শিখে যাব ইনশাআল্লাহ। তো মাইক্রো ইকোনমিক্স পার্টটা আমরা মিড টার্মে পড়বো, আর ম্যাক্রো ইকোনমিক্স পার্টটা আমরা হচ্ছে ফাইনাল টার্মের জন্য, মানে ম্যাক্রো রিলেটেড যে টপিক গুলো আছে ফাইনাল টার্মে পড়বো। এবং আমি মাইক্রো পার্টের জন্য অর্থাৎ মিড টার্মে আমি দুইটা রেফারেন্স আসলে ফলো করবো, একটা ম্যানকিউ আর একটা পার্কিনের। ম্যানকিউটা দিয়ে আমি স্টার্ট করলাম, ফার্স্ট 10 প্রিন্সিপাল এন্ড বেসিক কিছু থিং ম্যানকিউর বইয়ে খুব ভালো দেওয়া আছে। পরবর্তীতে আমাদের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অপরচুনিটি কস্ট ক্যালকুলেশনের বিষয় আছে, সেটা আবার আমার পার্কিনের বইয়ে ভালো আছে, তখন আমি আবার পার্কিনের বইয়ে যাব। এটা ছিল কথা। সো আমরা আজকে একদমই পার্ট 1 এ, দ্যাট মিন্স দ্য ইন্ট্রোডাক্টরি পার্টে চলে যাব। সো আই উইল ফোকাস অন দিস চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। সো আমরা এটার পাওয়ারপয়েন্ট স্লাইড সেখান থেকেই পড়বো, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই চ্যাপ্টারটা পড়াবো, এবং এই চ্যাপ্টারে একদম হুবহু আমি বইয়ের রেফারেন্সটাই ফলো করি, বইটা থেকে আমি স্লাইডটা বানিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 I repeated 3 times, don't go through the PowerPoint slide which I'm going to share with you for study purpose, because I make those slides only to take the classes. It's not the study purpose thing. আমি ইভেন যদি ফেস টু ফেস ক্লাস নিতাম, আপনি দেখতেন যে আপনাদের সাথে আমি কোনো পাওয়ারপয়েন্ট স্লাইড শেয়ার করতাম না, বিকজ আমি আপনাদের রেফারেন্সটাই কেনাতাম এবং এখান থেকে আমি পড়াই। এই কারণে আমি কখনো পাওয়ারপয়েন্ট স্লাইড শেয়ারে যাই না। এখন অনলাইনে যেহেতু চলে আসছে, আমার পাওয়ার পয়েন্টটা দেখানো দরকার হয়, তাই আমি এটা শেয়ার করে থাকি, বাট ইট ডাজন্ট মিন যে আপনি ওখান থেকে পড়বেন। এখানে খুবই লিমিটেড ইনফরমেশন আমি দিয়ে থাকি, যতটুকু না দিলেই না। তো এখান থেকে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি মার্কসও খুব পুয়ার পাবেন এবং ইউ উইল লার্ন ভেরি লিমিটেড থিংস। সো প্লিজ ডোন্ট গো ফর দ্য পাওয়ার পয়েন্ট স্লাইডটা শুধু আমরা একটা হয়তো রোড ম্যাপ হিসেবে নিতে পারি যে আমি কি কি পড়বো এইটুকু দেখতে পারি, বাট প্লিজ এখান থেকে মানে আমরা যখন এক্সামের আগে স্পেশালি পড়ার চেষ্টা করি, এখান থেকে যাতে আমরা না পড়তে চাই, আমি এইটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে করতে যাচ্ছি। Okay, so let's focus on today's topic. So after completing this chapter, that is a chapter 1, you will get to know about economics. Economics নিয়ে একদম ক্লিয়ার একটা আইডিয়া হবে and its branches, and আমি এটার হিস্ট্রি নিয়েও কিছু কথা বলবো যে কিভাবে অ্যাকচুয়ালি ইকোনমিক্সটা আসলো, এটা নিয়ে কথা বলবো। Then I will discuss about how people make decisions. That means there are some principles which will describe you in the critical situation how you are going to make the decision. এই ডেফিনেশনটা পড়ানোর সময় আমি দেখাই দিব যে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা ফেস করি এবং সেখানে আমরা কিভাবে সেই ডিসিশন মেক করি। এবং আপনাদের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছিলাম
আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করতে পারেন, সেক্ষেত্রে একটু জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমি বললে আমাকে কোশ্চেনটা করবেন। এবং আমি আবারও বলছি, আমি এই ব্যাপারে খুবই লিবারাল, আমাকে কোশ্চেন করলে আমি খুশি হই। তো আমরা যখন আপনাদের ক্লাস থেকে আমি একটা কোশ্চেন পেয়েছিলাম, যে ওনার কোশ্চেনটা এরকম ছিল যে উনি আসলে বুঝতে পারছেন না যে ইকোনমিক্সটা আমার ডে টু ডে লাইফে কিভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এ রিলেটেড। তো আমরা যখন ডেফিনেশনটা পড়বো ওখানেই আমরা আসলে দেখবো যে কিভাবে রিলেটেড। এবং ওখানে আমরা এই ডাইলেমাটাই দেখতে পাবো যে উই আর ফেসিং দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন ইন এভরি ডিসিশন মেকিং সিচুয়েশন। সো ইন দ্যাট কেস, হাউ উই মেক দ্যাট ডিসিশন as an individual, how we make that decision. Then the second thing you are going to learn from this chapter, which is how we will interact in market, or how we interact to each other. That means as a consumer or as a producer, how we interact to other people, and what our economic activities behind that, we're going to learn about that. And the third thing, which is my favorite, that is it will discuss about, it's actually macro thing though, but it will discuss about how the economy work as a whole, একটা পুরো economy like the national economy or world economy, how it's work as a unit, এবং ইউনিটের কোথাও যদি ইম্প্যাক্ট করে পুরো ইকোনমিতে যে সেটা একটা ইম্প্যাক্ট থাকে সবার উপরে, সেটা নিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টার শেষ করার পরে কিছুটা হলো আইডিয়া পাবো। So let's focus on what is economics. So আমি শুরু করার আগে ধরে নিচ্ছে আমার ক্লাসে অবশ্যই কোনো রকম স্টুডেন্ট আছে যার ইকোনমিক্স নিয়ে আইডিয়া আছে। So does anyone want to share his idea with us about the definition of economics, or what's your understanding about economics? কেউ কি আছেন কেউ কি আছেন ডেফিনেশনটা বলতে চান, বা আপনার হয়তো আইডিয়া আছে? আছে কেউ ক্লাসে? একটু হ্যান্ড রেজ করি আমরা। জি ম্যাম। জি বলেন ইমরান। ম্যাম, ইকোনমিক্স যেটা হচ্ছে একটা অর্থনীতি, যেটা মানে যুক্তি বা বলা হয়, মানে ব্যাখ্যা করা হয়, যেটা মানে যুক্তি দিয়ে, মানে যেটাকে আপনার বিভিন্ন ভাবে ভেঙে চুরে মানে সংশ্লেষক পদ্ধতি করা হয়, মানে বস্তুতত্ত্ব যে মানে এটা কিভাবে কাজটা কিভাবে আমরা করব বা সহজ হবে, বা এটার ফায়দা বা আহ, কতটুকু মানে সফলতা পাওয়া যাবে, মানে বিষয়বস্তুটা ভেঙে যে মানে যুক্তি দিয়ে করা হয়, মানে আমার আইডিয়া থেকে এরকম কিছু মনে হচ্ছে। তো ইমরান, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, পার্শিয়ালি অনেক ভালো একটা অ্যান্সার উনি দিয়েছেন, এবং একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট উনি টাচ করে গিয়েছেন। উনি এটা বলেছেন যে আমাদের ভালো কিভাবে হবে, বা আমরা একটা লজিকের মাধ্যমে আমাদের ভালোটা কিভাবে হবে, সেটা কিন্তু ইকোনমিক্স আসলে ডিসকাস করবে। এই পয়েন্ট আমি নিলাম, এবং আমাদের ডেফিনেশন এটা আছে, এই জন্য আমি আসছি। তো ম্যাম, প্রথমে আরেকটু একটা জিনিস কোশ্চেন। আছে। হ্যাঁ বলেন স্যার। ম্যাম, আপনি একবার আপনার নামে, সম্ভবত আপনার নামে ম্যাম, যে একটা ইকোনমিক্স নিয়ে আপনি একটা নিউজ হয়েছিল ম্যাম, ওখানে আপনি কিছু কথা বলছিলেন, যে কথাগুলো খুব সুন্দর লাগছিল, আমার সব কথাগুলো মনে নেই ম্যাম, এটা কি আপনি বলছিলেন? কোনটা একটু বলেন। ম্যাম, আমাদের ইউনিভার্সিটির নিউজ, আমাদের ইউনিভার্সিটি তো মেবি মনে হয় আপনি এই নামে আছেন, ও, যে অর্থনৈতিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অন দ্য, জি জি ইয়েস, জি, আমি এটা আর্টিকেল লিখেছিলাম, নিউজ যে একটা আর্টিকেল আর্টিকেল, যেটাকে বলে। জি জি, নিউজ আর্টিকেল ওইটা হ্যাঁ, পড়ছিলাম। সেটা হচ্ছে যে স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কিভাবে সর্ট আউট করা যায় প্রবলেমটা, ওটা নিয়ে লিখেছিলাম। হ্যাঁ, জি ম্যাম, ওইটা খুব ভালো হয়েছিল, ওইটা পড়ছিলাম আপনার এই লেখাটা, ওটা থ্যাংক নিয়ে ইউ। এসেছি। আমি ওই ধন্যবাদ যে, ম্যাম। আচ্ছা ঠিক আছে, মানে এটা যদি নেগেটিভ ইম্প্যাক্টও আছে, আমি অনেকে বলেছে আমি স্টুডেন্টদের কথা বলি নাই, তো এটা একটা বিষয় ছিল। ওখানে আমার কাছে সাজেশন ছিল, যেটা গভর্নমেন্ট যদি একসেপ্ট, মানে এটা যদি গভর্নমেন্টের কাছে যেত তাহলে আমার কাছে ভালো লাগতো। যেন আমি জি বলেছিলাম যে স্টুডেন্ট ফ্রেন্ডলি আমরা কিছু ব্যান্ড, মানে ইন্টারনেট অফার দিতে পারি, এটা শুধু স্টুডেন্টদের জন্য হতে পারে, এটা আর কোনো ম্যাস পিপল নিতে পারবে না। যে লাইক জি, 10 টাকায় 100 MB, সরি 10 টাকায় 10 GB দিতেই পারি আমি স্টুডেন্টদেরকে, এটা কোনো অবশ্যই বিষয়ই ম্যাম, না। দেওয়াই যায়। এটা শুধুমাত্র স্টুডেন্টরা এক্সেস নিতে পারবে, এবং সিস্টেমটা এটা হবে, এটা দিয়ে তারা স্টাডি ম্যাটেরিয়ালস এ গ্রোথ করতে পারবে। যে লাইক এগুলা কিন্তু আসলে রেস্ট্রিক্টেড করা যায়, গুগল ক্লাসরুমে যেতে পারবে, ইউটিউবে যেতে পারবে, কিন্তু এটা দিয়ে জুম, পাবজি খেলতে পারবে না, বা জি জুম জি। ইউজ করতে পারবে, বা গুগল মিট ইউজ করতে পারবে, এরকম আমার একটা ইয়া ছিল। আচ্ছা যাই হোক, পলিসি মেকারদের আসলে তারা ভালো বুঝেন এটা ঠিক কোথায় যাবে, তো এরকম একটা ইয়া ছিল। ওকে আসি, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে একটা ওয়ার্ড শিখেছে, হুইচ ইজ স্কার্সিটি। Scarcity means the resources we are using that actually limited in number. আমরা দেখবেন যে রিসোর্স ইউজ করি, দেখেন আপনারা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনাদের রিসোর্স মানে র ম্যাটেরিয়ালস এ আপনাদের আইডিয়া আরো ভালো। দেখবেন যে আপনি যে র ম্যাটেরিয়ালস, ডাইং মিলে যে র ম্যাটেরিয়ালস ইউজ করছেন, বা স্পিনিং মিলে যেটা ইউজ করছেন, দেখবেন যে ওটা কিন্তু লিমিটেড ইন নাম্বার। ধরেন বাংলাদেশে হয়তো খুব ভালো আমরা তুলো পাই,
বাট বাংলাদেশে কিন্তু কেমিক্যাল গুলো ডাইং এর জন্য যে কেমিক্যাল গুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে প্রডিউস হয় না, এগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, এবং এগুলো কিন্তু একটা লিমিট মানে একটা লিমিটেশন আছে, এর বাইরে কিন্তু আমরা ইম্পোর্টও করতে পারবো না বা আমরা আমাদের প্রোডাকশনের জন্য ইউজ করতে হয়। সেম থিং, আমি কয়েকটা রিসোর্সের নাম বলি, লাইক টাইম। Time is a resource, food or money, those are some resources, but those are limited in number. That means you don't have unlimited money, unlimited time, or unlimited food. Even health is a resource too. So এই যে আমি বলছি যে এই রিসোর্স গুলো আমরা কিন্তু সোসাইটি থেকে বিলং করে, and society actually distributed these things to you. তো এই যে রিসোর্সটা বলছি, এই রিসোর্সটা যে সোসাইটি রিসোর্স, সেটা হচ্ছে লিমিটেড ইন নাম্বার। তো এইটাকে, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলছি হচ্ছে স্কার্সিটি। এবং আমরা যেই রিসোর্স ইউজ করতে চাই না কেন এই ওয়ার্ল্ডে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লিমিটেশন, যে রিসোর্সেস আর লিমিটেড ইন নাম্বার, দ্যাট মিনস রিসোর্সেস আর স্কেয়ার। সো এখন আসি একটু ওগুলো সবই বাদ দিই। এখন ধরেন আপনারা সবাই, আমি জানি যে সবাই ইভিনিং এর যেহেতু স্টুডেন্ট, ম্যাক্সিমামই জব হোল্ডার বা আদার্স কিছু কাজ থাকে ডে টাইমে, দ্যাটস ওয়াই ইউ আর ইন দ্য ইভিনিং ব্যাচ। তো দেখেন তো, আপনার এখন টাইমটা কি খুব ইম্পর্টেন্ট না? আপনি কিন্তু বারবার ক্লাস করছেন আর টাইম দেখছেন, বিকজ বুঝতেই পারছেন যে এই টাইমের পরে আপনার আরেকটা ক্লাস আছে। আমি আপনাদের রুটিন দেখে সিরিয়াসলি অবাক হয়েছি, রাত 9:30 পর্যন্ত আপনাদের ক্লাস থাকে। আই ওয়াজ লিটারেলি সারপ্রাইজ, মানে স্টুডেন্টের আর কনসেপ্ট। এটা আমাদের জন্য অনেক প্রবলেমও হয়, সপ্তাহে 5 দিন আমরা যারা ইভিনিং ব্যাচের মেইনলি অনেক প্রবলেম হয় আমাদের। যেমন আগে ফ্রাইডে তে অনেক বেশি ক্লাস ছিল, যেভাবে হোক ম্যানেজ করতে পারছি, একদিন হইলে বন্ধ ছিল কাজের ফাঁকে করা যেত। কিন্তু এখন 5 দিন, যেমন আমি আপনার ক্লাস আজকেই জয়েন হয়েছি, এর আগের 2টা ক্লাস আমি মিস করছি, আপনি করতে পারিনি। তো না, মানে আমি সারপ্রাইজ হয়েছে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার। আমি চিন্তা করেছি আমার ক্লাস 8:30 তে থাকতেই পারে। যেমন আমার আজকে মর্নিং ক্লাস ছিল 8:30 তে। আপনি চিন্তা করেন তো, 8:30 তে একটা ক্লাস নিয়ে আবার আমার যদি আর একটা ক্লাস থাকে 6 PM এ, আমার জন্য কতটা ডিফিকাল্ট কনসেন্ট্রেশন ধরে রাখা বা কাজ করা। জি ম্যাম। এটাই বলতে চাচ্ছিলাম। তো এই জিনিসগুলো ডিফিকাল্ট হয়, স্টুডেন্ট এন্ড থেকেও যেমন হয়, টিচার এন্ড থেকেও হয়। তো এখন আসি, দেখেন আপনার এখানে লিমিটেড রিসোর্সটা কি? ইউর লিমিটেড রিসোর্স ইজ ইউর টাইম। এখন এই টাইমের মধ্যে আপনার আনলিমিটেড থিংস, আপনার আনলিমিটেড ওয়ান্টস আছে। লাইক আপনি এখন মনে হচ্ছে যে একটু যদি আমি একটু ঘুমিয়ে নিতে পারতাম, or if I spend a quality time with my family, or I can watch news। মানে আপনি নিজের কথা চিন্তা করেন, নিউজ দেখতে পারতেন, বাসার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারতেন, or আপনি হচ্ছেন গিয়ে দেখা যাচ্ছে যে একটু রিল্যাক্স করতে পারতেন। তো এগুলো এট এ টাইম কিন্তু আপনি সবগুলো কাজ করতে পারেন না, যে আপনি এখন আমার ক্লাস লেকচারও জয়েন করলেন, আবার এই সময়তে ঘুমায়ও গেলেন। আচ্ছা, এখন হয়তো ওই যে ওইভাবে চিন্তা করে দেখতে পারেন যে ম্যাডাম আমি তো ঘুমায় যাচ্ছি, ম্যাডাম আমাকে দেখছে না। এখন ওইভাবে চিন্তা করলে আসলে হবে না, তাতে তো আসলে ক্লাসটা আপনি প্রপারলি অ্যাটেন্ড করতে পারলেন না। তো আপনি জাস্ট চিন্তা করেন যে এই যে ঘুমায় যা, আমি কিন্তু ঘুমানোটা আর ক্লাস করাটা এট এ টাইম করতে পারছি না, বা ঘুমানোটার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা আমি এট এ টাইম করতে পারছি না, বা ঘুমানোটা আর সাথে সাথে হচ্ছে অফিসের টাস্ক করাটা আমি কিন্তু একসাথে করতে পারছি না। তার মানে এখানে কিন্তু আপনার একটা লিমিটেশন আছে, দ্যাট ইজ your time is a limited resources. So economics actually that subject which will deal with your unlimited ones with that limited resources. That means how you can manage your unlimited ones with that limited resources. Economics will help you to understand this thing, এবং এই ক্ষেত্রে আপনি যে প্রবলেম গুলো ফেস করবেন, how you can solve that, economics এটা নিয়ে কথা বলবে। এবং আমাদের দেখা যাবে যে আমাদের রিসোর্সটা যেহেতু লিমিটেড, এই লিমিটেশনের পিছে রিজনটাই হচ্ছে ওই যে বললাম যে ফাইন্যান্সিয়াল কিছু টার্ম চলে আসবে। এই ফাইন্যান্সিয়াল টার্ম গুলো নিয়ে কিন্তু ইকোনমিক্স কথা বলছে। যেমন আমি প্রথমে বলছিলাম যে আমাদের টাইমটা হচ্ছে কি লিমিটেড, টাইম ইজ এ লিমিটেড রিসোর্স। তো এই টাইমটা দিয়ে আমি কিভাবে আমার আনলিমিটেড ওয়ান্স, আমি ঘুমানোটাও কিভাবে কন্টিনিউ করব, আমি আমার স্টাডিটা কিভাবে কন্টিনিউ করব, আমি ক্লাস কিভাবে কন্ডাক্ট করব, সব কিন্তু ম্যানেজ করা আমাকে এখানে ইকোনমিক্স শিখাবে। আপনি বলেন কিভাবে শিখাবে? আমরা একটা টার্ম পাবো অপরচুনিটি কস্ট। ওটা যখন বুঝা শিখবো, দেখবো যে আমরা প্রতিনিয়ত অপরচুনিটি সরি আমরা প্রতিনিয়ত অপরচুনিটি কস্টটা ক্যালকুলেশন করতে থাকি, এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের প্রায়োরিটি বেসিসে আমরা আমাদের কাজগুলো করে থাকি। আমরা এটা দেখবো। এটা হয়তো আমরা নেক্সট ক্লাসে যেতে পারবো, আজকের ক্লাস হয়তো কন্টিনিউ করা পসিবল হবে না, মানে শেষ করতে পারবো না, এই জায়গাটা আসতে পারবো না। এটা আসলো। তাহলে ইকোনমিক্সটা কি বললাম, এরকমই একটা ডেফিনেশন দিলাম যে হাউ সোসাইটি ম্যানেজেস স্কেয়ার রিসোর্সেস উইথ দ্য আনলিমিটেড বাজেট। স্কেয়ার রিসোর্সের কথা বলা আছে, আপনি যদি চান এভাবেও বলতে পারেন, এই ডেফিনেশনে দিতে পারেন, অনলাইন থেকে কন্টিনিউ দিতে পারেন। বাট আবারও বলবো,
don't go for the memorization purpose, just understanding basis এ লিখবেন, ভালো মার্কস পাবেন। এবার আসি যে বললেন যে দূর ম্যাডাম কি বললো, এটা কোথায় ইকোনমিক্স আর কোথায় আমার লাইফ, আমি তো মিল পেলাম না। আসলে একটা এক্সাম্পল দেখি। সাপোজ আপনি গ্রোসারিতে গিয়েছেন, গ্রোসারিতে গেলে আপনার পকেটে তো নিশ্চয়ই আনলিমিটেড টাকা থাকে না। your the money you have for grocery, that's a limited resource, that means that's a scarce resource. So first, the problem you're facing, you have to decide what to buy. Either you go for rice, or you will go for wheat, or you will go for oil or salt or sugar. But you have to think about how much amount of rice you're going to purchase, that how মানে কত কিলো আপনি purchase করবেন, like how much amount of salt you are going to purchase, or how many liters of oil you are going to purchase. You have to think about that. And at a time you can purchase a lots of amount of rice, lots of amount of oil, এগুলো কিন্তু একসাথে আমি পারচেজ করতে পারবো না। আমাকে কিন্তু এখানে ডিসিশন নিতে হবে যে which is my basic need and which is my luxury, এবং আমি সেই মানে with my limited resource আমি কিন্তু চিন্তা করে দেখি যে কতটুকু আমি আসলে এখান থেকে পারচেজ করতে পারবো। কেন আমি আমার রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দিই। লাস্ট উইক I went for my grocery. So I had 2000 টাকা, মোস্ট অফ আমার পকেটে 2000 টাকা ছিল। হ্যাঁ, ব্যাগে এইটুকুই ছিল। মানে এইটুকু এখন এটা বলতে বাধ্য হলাম, কারণ 2000 টাকা অনেক টাকা, বাট এখন আসলেই ইনফ্লেশন রেটটা এত বেশি, 2000 টাকা দিয়ে আমি দেখলাম আমি যা বাজার করেছি আমার এক হাতে ভরে গেছে, মানে একটা ছোট্ট ব্যাগের মধ্যে ভরে গেছে। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে আমি এক্সপেক্ট করি নাই, মানে 2000 টাকা ওয়াজ এনাফ ফর মি, বাট আমি করতে পারিনি। তা আমার কি হলো, একটা বাসার কাছে একটা সুপার শপ আছে, ওখানে গিয়েছি। তো ওখানে যে আমি যখন আমি দেখলাম যে আমার বাজেট এক্সিট করে গেছে, আমি যা যা কেনা দরকার আমি এটা কিনে ফেলেছি, কেনার মানে নিয়ে কাউন্টারে নিয়ে যেতাম, এটা প্রসেস 2000 টাকা, অলমোস্ট 3000 টাচ করে গেছে। তখন আমি কি করলাম, আমাকে ডিসাইড করতে হলো যে হুইচ ইজ মাই বেসিক নিড। সো দেয়ার আর সাম ফুড হুইচ ইজ মাই বেসিক নিড, আমি ওগুলোকে আগে আলাদা করলাম। তারপরে দেয়ার ওয়ার সাম ফ্রোজেন ফুড, আমি ওগুলোকে বাদ দিয়ে দিলাম, যে ফ্রোজেন গুলো তো আমার অত দরকার না, মানে যেটা খেতেই হবে সেটা আমি আগে পারচেস করি। তো এভাবে করে দেখেন আমিও কিন্তু ডিসিশন নিলাম, এবং দিস ডিসিশন ইজ রিলেটেড উইথ মাই আনলিমিটেড ওয়ান্টস। আমার কিন্তু অনেকগুলোই ওয়ান্ট ছিল, যে আমি সাপোজ আমি রাইসও কিনতে চাচ্ছি, আবার আমি ধরেন ফ্রোজেন এক প্যাকেট চিকেন নাগেটসও কিনতে চাচ্ছি। বোথ আর মাই ওয়ান্টস, বাট আমাকে এটা ম্যানেজ করতে কিভাবে, যে আমি তো দুটো একসাথে কিনতে পারবো না, কারণ আমার মাই রিসোর্সেস টু পারচেজ দেম ইটস লিমিটেড। তো আমি কি করলাম, আমি কিন্তু এখানে একটা কম্পেনসেশনে আসলাম, বা আমি এখানে কিছু ক্যালকুলেশন করলাম। এই যে যে ডিসিশন মেকিং এর যে ডাইলেমা, এটা কিভাবে আমি করছি, এখানে আমাকে ইকোনমিক্স হেল্প করবে। দেন আমি অ্যাজ এ নাও আই এম এ লেবার, ইভেন ইউ আর এ লেবার টু। আমরা যখনই কাজ করি আমরা কিন্তু লেবার ফোর্সে থাকি। এখন আমি টিচার হিসেবেও আমি লেবার, একটা ইউনিভার্সিটির ভিসি যিনি তিনিও লেবার, আমাদের প্রাইম মিনিস্টার উনিও লেবার। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, মানে আমরা সবাই যখন কাজ করতে থাকি, আমাদের উইলিংনেস যখন থাকে কাজ করা, উই counted as a person from the labor force. So as a labor, we're going to decide how much to work. Yes, when I'm joining in Green University, I have to decide that যে আমাকে যেই রুটিনেই দিবে না কেন আমাকে কিন্তু ক্লাস নিতে হবে। আমি কিন্তু অলরেডি ডিসাইডেড করে ফেলেছি। দেখেন অ্যাজ এ স্টুডেন্ট আপনি হয়তো পার্ট টাইম কোথাও জব করছেন বা কাজ করছেন, আপনাকে কি ডিসিশন নিতে হচ্ছে না যে আমি আমার স্টাডির জন্য এই টাইমটা স্পেন্ড করছি, আমার জবের জন্য আমি টাইমটা স্পেন্ড করছি। সো ইউ আর অলসো থিঙ্কিং অ্যাবাউট হাউ মাচ টু ওয়ার্ক। In the same way, we earn something and we are thinking about how much to save. আমি কতটুকু সেভ করবো আর কতটুকু স্পেন্ড করবো, অর্থাৎ কনজাম্পশনে যাব। দেখেন all are related with unlimited ones, but we have very limited resource to fulfill them. So that's economics. দেখেন আপনার লাইফে যে আমি বলছিলাম একদম প্রতি সেকেন্ড ইকোনমিক্স মিশে আছে, এটা কিন্তু একটা এক্সাম্পল পেলাম। এখন আপনি বললেন ম্যাডাম এটা তো কনজিউমার এন্ড থেকে বলতেই পারেন, এটা পুরোটা মনে হচ্ছে যে আমরা অ্যাজ এ কনজিউমার মানে কনজিউম করছি, সেই ক্ষেত্রে মনে হচ্ছে। আচ্ছা, একটা প্রডিউসার মানে যে তৈরি করে প্রোডাক্ট, তার এন্ডে কি কখনো ইকোনমিক্স কাজ করে? অবভিয়াসলি a producer, he is going to think about what to produce. এই যে আমি in my class I'm the producer here, I'm producing the services to you. এখন you are the consumer, but I have to think about what to produce today. আমি কিন্তু আজকে কতটুকু পড়াবো, কতটুকু টাচ করে যাব, এবং আপনাদের ক্লাস টাইম আমার কাছে খুব কনস্ট্যান্ট মনে হয়। তো সেই কারণে কিন্তু অলরেডি আমি ডিসাইড করে ফেলেছি যে কতটুকু পড়াবো এবং পড়ানোটা যাতে ঠিক থাকে। তো দেখেন আমি কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলেছি যে কতটুকু যাবে। তারপরে আসি
আমি কিন্তু ধরেন আমার লেকচার কিভাবে আসবে আমি কিন্তু এটা থিঙ্ক করছি। তো ঠিক একইভাবে লেটস থিঙ্ক অ্যাবাউট এ ফার্মার। The farmer decided what to produce, like is he go for rice production or like vegetable production, or how much day labor he is going to hire for his crop field. সে কিন্তু এটা ডিসাইড করে। একজন এন্টারপ্রেনার সেও কিন্তু ডিসাইড করে যে তার ফ্যাক্টরিতে সে কতজনকে হচ্ছে গিয়ে রিক্রুট করবে, আবার কতজনকে হচ্ছে গিয়ে কতজনকে রিক্রুট করবে, তাদের কোয়ালিটি কি থাকবে, এগুলো কিন্তু সব ডিসিশন মেকিং এর বিষয়। এবং দেখেন এট এ টাইম আমি আনলিমিটেড লেবার রিক্রুট করতে পারবো না, এট এ টাইম আমি একটা ক্রপ ফিল্ডে রাইস প্রোডাকশনে যেতে পারবো না, ভেজিটেবল প্রোডাকশনে যেতে পারবো। আমাকে কিন্তু এই যে আমার আনলিমিটেড ওয়ান্টস আছে, অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, কিন্তু সবগুলো কিন্তু আমি ফুলফিল করতে পারছি না। দিস ইজ ইকোনমিক্স। এখন আপনি বললেন যে ম্যাডাম আমরা হয়তো প্রডিউসার কনজিউমার এটা তো ছোট জিনিস, এই কারণে আমরা হয়তো এটা আমরা ফেস করি। ওই ইয়ারা ফেস করে না, এটাকে কি বলে, গভর্নমেন্ট ফেস করে না। Government also faces the scarcity. That means government also faces this kind of dilemma. And the government, যদি একটু খেয়াল করে দেখেন, গভর্নমেন্ট লাস্ট ইয়ার যে বাজেটটা ছিল সেখানে গভর্নমেন্টের বেশি অ্যালোকেশনটা ছিল হচ্ছে কি করোনার কারণে যে সাবসিডি প্রজেক্ট গুলো চলছিল সেগুলোতে গভর্নমেন্টের বেশি ইনভেস্টমেন্ট ছিল। বাট এই বছরে যে বাজেটটা গভর্নমেন্ট দিয়েছে ইটস মোর কনসেন্ট্রেট উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। যে ইনফ্রাস্ট্রাকচার গুলো যে আমাদের দেশে যে তৈরি হচ্ছে সেটা ডেভেলপমেন্ট গুলো কিভাবে গভর্নমেন্ট কিন্তু এখন সেখানে কনসেন্ট্রেশন দিচ্ছে। তো আমার কথা যেটা ছিল যে গভর্নমেন্টও কিন্তু এই ক্ষেত্রে আমার চিন্তা করছে যে কি আসলে সে করতে পারে। তো গভর্নমেন্টও কিন্তু তার কাছেও কিন্তু আনলিমিটেড রিসোর্সেস নাই যে আমি চাইলে আমার আনলিমিটেড কাজ করে মানে আনলিমিটেড রিসোর্স নিয়ে কাজ করলাম। বিষয়টা কিন্তু গভর্নমেন্টের জন্য এরকম না, অর্থাৎ গভর্নমেন্টেরও কিন্তু কিছু লিমিটেশন আছে। তো এইভাবে আমি যেই এন্ডেই হই না কেন, আপনি বলবেন ম্যাডাম এই লিমিটেশন কবে শেষ হবে, মানে কবে ইকোনমিক্স এর এই লুপ হোল থেকে আমরা বের হতে পারবো? একমাত্র বের হতে পারবো যখন আমরা হ্যাভেনে যাব। ওখানে কোনো মানে নাই বলে কিছু নাই, মানে ওখানে রিসোর্স লিমিটেড নাম্বারে নাই, ওইটা এই জন্য দ্যাটস কল হ্যাপেন। আমি যা চাবো তাই হবে, ঠিক আছে? তো এর আগ পর্যন্ত এই ইকোনমিক্স এর লুপ হলে আমরা যত মানুষ আছে সবাই এটার মধ্যে আটকে থাকি। তো আমি কি কিছুটা হলো ক্লিয়ার করতে পেরেছি যে ইকোনমিক্স কি নিয়ে কথা বলবে বা আসলে কিভাবে এটা আমাদের প্রত্যেকটা সেকেন্ডে আমাদের লাইফে আসলে এটার রিলেটেড? Yeah, ma'am. ম্যাম আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি, দেন আমি নেক্সট টপিকে যাব। ওকে, যেহেতু কেউ কোশ্চেন না করছেন না তাহলে আমি চলে যাই। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স। So economics actually divided in two branches. One is microeconomics, another one is macroeconomics. এটা তো জুম করা যাচ্ছে না, ও করা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে একটু আমরা ওয়ার্ডিং এর ক্ষেত্রে আসি। ইকোনমিক্স এর একটা মজা হচ্ছে কি এটা প্রত্যেকটা ওয়ার্ড না এমন ভাবে থাকে যে আপনাকে নিজেই বলে দিবে যে এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে। যেমন দেখেন মাইক্রো ইকোনমিক্স ওয়ার্ডটাকে যদি দেখেন, এটা দুইটা পোর্শন দেখতে পারে, মাইক্রো এন্ড ইকোনমিক্স। একইভাবে ফর ম্যাক্রো ইকোনমিক্স ইট হ্যাজ টু পার্ট, ম্যাক্রো এন্ড ইকোনমিক্স। তো আপনাদের তো প্রোডাকশন নিয়ে ভালো আইডিয়া থাকে, তো সেখান থেকেই বলছি প্র্যাকটিক্যাল নলেজটা আরো বেশি থাকে। মাইক্রো বলতে আমরা আসলে কি বুঝি? টাইনি থিং বুঝি না? Something in a very small range, that's micro. But when we talk about something in very large range, that's macro. So সেইভাবেই যদি আসে, yes এটা এখানে এইভাবেই বলবো, micro means economics in small scale and macro means economics in large scale. So yes, microeconomics actually discuss the economic activities of an individual or of a producer or of a consumer, or how as a household individual consumer same thing, আবার প্রডিউসার সাপ্লায়ার সেম থিং, ফার্ম সাপ্লাই একই জিনিস, মানে যারা তৈরি করছে তাদেরকে একটা আমি ইউনিট ধরছি আর যারা কনজিউম করছে তাদেরকে আরেকটা ইউনিট ধরছি। তো মাইক্রো ইকোনমিক্স কি করবে? মাইক্রো ইকোনমিক্স উইল ডিসকাস অ্যাবাউট something related with some economic activities related with individual. Say for example, if I talk about the demand of Abdul Rahman, that's microeconomics. Or a demand for like ice cream for Delaware, that's microeconomics. So দেলোয়ার কতটুকু ডিমান্ড করছে আইসক্রিমের বা আব্দুর রহমান কতটুকু ডিমান্ড করছে আইসক্রিমের, এটা হচ্ছে মাইক্রো, এটা তার লাইফের সাথে রিলেটেড, এখানে ওভারঅল কোনো বিষয় নাই।
বা ধরেন রাশেদের পকেট মানি কত টাকা, এটা মাইক্রো ইকোনমিক্স, এটা তার লাইফের সাথে রিলেটেড। বাট এখন যদি আমি বলি হোয়াটস দ্য টোটাল এক্সপেন্ডিচার of the students from my this course, that is macroeconomics, because macroeconomics actually discuss economics in large scale. It's a macroeconomics. Say for example, if I talk about the inflation rate in Bangladesh, এখন ধরেন আমি ধরে নিলাম যে দেলোয়ার ইজ আনএমপ্লয়েড, আমি জানি না, ধরেন দেলোয়ার আনএমপ্লয়েড, does it have a big impact on Bangladesh economy? দেখেন তেমন কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই। ধরেন দেলোয়ারও আনএমপ্লয়েড, রাশেদও আনএমপ্লয়েড, ইভেন ধরেন আমিও আনএমপ্লয়েড। তো আমরা তিনজনই যদি আনএমপ্লয়েড হই, there is no impact on overall economy in Bangladesh. But আমি যদি বলি the inflation rate of Bangladesh, that means the increase in average price level is now 10% in Bangladesh, এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের সবার উপরে আছে। অর্থাৎ প্রাইস লেভেল 10% বাড়া মানে আমাকেও 10% বেশি দামে প্রোডাক্ট কিনতে হবে, দেলোয়ারকেও কিনতে হবে, নাইমকেও কিনতে হবে, বা রেহনুমাকেও কিনতে হবে। অর্থাৎ there are some indicators or there are some activities which actually works in large scale. আপনি চাইলেও সেটাকে ইন্ডিভিজুয়াল এন্ড থেকে আপনি ব্যাখ্যাও করতে পারবেন না, বা সেটা নিয়ে কাজও করতে পারবেন না। তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। তো ওই জন্যই বললাম যে যখন আমি বড় স্কেলে চিন্তা করবো সেটা ম্যাক্রো হবে, স্মল রেঞ্জে চিন্তা করবো সেটা মাইক্রো। So if I talk about the demand of Rehnuma, that's micro. But if I talk about the total demand from this, the students from this course, that is macroeconomics. But if I talk about the family budget of Rehnuma's family, that is microeconomics. But if I talk about the national budget of Bangladesh, that is macroeconomics. আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে ম্যাডাম আমার ফ্যামিলি কি, মানে ফ্যামিলি বাজেট, এখানে তো আমি একা না, আমার 5 জন ফ্যামিলি মেম্বার আছে, এটা কিভাবে মাইক্রো হয়? সাধারণত ফ্যামিলিকে একটা ইউনিট ধরা হয় ইকোনমিক্স, এবং ওটা মাইক্রো ইউনিটই ধরে। কিন্তু এটা যদি একটা অর্গানাইজেশন হয়ে যায় যেখানে গ্রুপ অফ পিপল কাজ করে, সেটা আবার কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে চলে যায়। সো আমি কি দুইটা ডিফারেন্সটা বোঝাতে পারছি যে মাইক্রো কি আর ম্যাক্রো কি? জি ম্যাম। আচ্ছা, যদি নাও বুঝে থাকেন আমি সরি, কিছুই করার নাই। আমি একটু বইয়ে দেখিয়ে দিই যে কোথায় আবার এই মাইক্রো ম্যাক্রোটা আপনারা খুঁজে পাবেন। মাইক্রো ম্যাক্রো ডেফিনেশনটা আপনার বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু এটা চ্যাপ্টার 2 এ দেওয়া আছে। যখন ডেফিনেশন অবভিয়াসলি পড়তে হবে, তো যখন পড়বেন তখন এইখান থেকে হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন। আমরা চ্যাপ্টার 2 পড়বো যদিও, কিন্তু এটা আগেই আমাদের কভার হয়ে আসে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। তো চ্যাপ্টার 2 এর পেজ 28 এ হচ্ছে আমাদের মাইক্রো ম্যাক্রো ডেফিনেশন দেওয়া আছে। সো দেখেন এখানে কিন্তু বলছে যে মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ, সরি, macroeconomics is the study of how household and firm makes decision and how they interact in market. এই যে একই কথা, যে as a individual, that means household, or as a producer, that means farm, how you can make decision। মানে আমি বলবো যে এখন ম্যাডাম আমার ডিসিশন মেকিং এর বিষয়টা কি, তো আপনি হাউসহোল্ড হিসেবে চিন্তা করেন what to buy, how much to buy, for whom to buy, কি কিনবেন, কতটুকু কিনবেন, কার জন্য কিনবেন, কি আদৌ কিনবেন কিনা, কতটুকু সেভ করবেন, কার জন্য সেভ করবেন, কিভাবে সেভ করবেন, এই যে দেখেন সব আপনার ডিসিশন। বা ফার্ম হিসেবে আমি বলতে পারি আমি কি তৈরি করব, কতটুকু তৈরি করব, কার জন্য তৈরি করবো, দ্যাটস অল অ্যাজ এ ডিসিশন ফ্রম এ প্রোডিউসার। So these are microeconomics. But if I talk about the economy wide phenomena, that means economics in large scale, like inflation, unemployment, economic growth rate, GDP, national budget. So those are something in large scale, that's macroeconomics. So দুটো ডেফিনেশন কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা করব, ডেফিনেশন বই থেকেও পড়তে পারেন বা এটার জন্য ওপেন সোর্স। বাট যেটা হবে যে একটু চেষ্টা করবেন দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে, যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম, এইটা আমি পছন্দ করি। সো ওখান থেকে একটু দেখে নিব যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তো এরপরে আসি হচ্ছে গিয়ে আমরা চলে যাই, তারপরে আমরা যেটা নিয়ে জানবো, তাহলে আমরা অলরেডি দেখলাম যে ইকোনমিক্স এর দুটো ব্রাঞ্চ দেখলাম, এবং ইকোনমিক্স কে সরাসরি আমরা এই দুটো ব্রাঞ্চে ভাগ করি। যেমন আমি কিন্তু ইকোনমিক্স এর স্টুডেন্ট। তো আমি যখন প্রথমে আমার ফার্স্ট ইয়ারে দুটো কোর্স ছিল, একদম কোর কোর্স যেটাকে আমরা বলি, যেটা না পড়লে আর অন্য কোনো কোর্স কমপ্লিট করা যায় না, ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স, অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো ইকোনমিক্স। পরে আমরা পড়েছি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইংলিশ, আরো যেগুলো দরকার ছিল সেগুলো। তো এখন বলতে পারি যে ম্যাডাম এই বক্সেস গুলো কি, এগুলো আসলে বিভিন্ন সাবফিল্ড দেখিয়েছি, which will cover microeconomics part and this will cover macroeconomics.
ফর এক্সাম্পল আমি একটা কোর্সের কথা বলি, যেমন আমি এই কোর্সটা নেই, ডেভেলপমেন্ট ইকোনমিক্স নেই অনেক সময়, বিবিএ তে আমি এই কোর্সটা নেই। বা লেবার ইকোনমিক্স হচ্ছে ওয়ান অফ মাই মানে খুবই পছন্দের জায়গা। দেখেন লেবার ইকোনমিক্স অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য বিহেভিয়ার অফ লেবার। একজন লেবার কি করবে মার্কেটে, যে সে কি বেশি লেবার মানে বেশি কাজ করবে না বেশি লেজার এনজয় করবে, এই যে ডিসিশন গুলো। বা বিহেভিয়ারাল ইকোনমিক্স, দ্যাট মিনস ইট উইল কভার দ্য বিহেভিয়ার অফ কনজিউমার। তো এগুলো আসলে ইন্ডিভিজুয়াল এন্ড থেকে কভার করে। So এই টপ সাবজেক্ট গুলো যখন আসবে এগুলো আমরা বলি এগুলো মাইক্রো ইকোনমিক্স এর সাবজেক্ট। বাট আমি আবার এমবিএ তে একটা কোর্স নেই, সেটা হচ্ছে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স। নামটা শুনে মনে হচ্ছে যে কি কঠিন একটা সাবজেক্ট, বাট মজার বিষয় হচ্ছে এটা মাইক্রো ইকোনমিক্স কভার করে আসে। বিকজ microeconomics actually মানে managerial economics actually discuss about the behavior of a manager. সেখানে আসলে ইন্ডিভিজুয়াল এন্ড থেকে আমরা চিন্তা করে থাকি। তো এই কারণে হচ্ছে কি দেখা যায় যে আমরা হচ্ছে এখানে কিন্তু এটাকে মাইক্রোর একটা পার্ট হিসেবে নিচ্ছি। বাট ইফ আই টক অ্যাবাউট মার্কেট, দেখেন মার্কেটে কিন্তু আমি একা মিলে মার্কেট হতে পারে না, বা আপনি নিয়ে মার্কেট হতে পারে না। তো যারা হচ্ছে গিয়ে আপনি 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 নিয়ে হচ্ছে গিয়ে মার্কেট হতে পারে না। তো আপনি হচ্ছেন যারা হচ্ছে গিয়ে আচ্ছা, কেউ একজন আনমিউট হয়ে যাচ্ছেন বারবার, একটু একটু কেয়ারফুল হয়ে। আচ্ছা, সো দেখেন আমি যদি মার্কেট নিয়ে কথা বলি সেটা কিন্তু আমি একা একটা মার্কেট কন্টিনিউ করতে পারবো না, বা আপনি একা একটা মার্কেট কন্টিনিউ করতে, এটা কিন্তু একটা লার্জ রেঞ্জ অফ আমি বলতে পারি যে অ্যাক্টিভিটিস আমরা এখানে চিন্তা করছি। তো সেটা কিন্তু আবার ম্যাক্রোতে চলে যাবে। তো এখন আসলে আমরা 10 প্রিন্সিপালে চলে যাব। তো তার আগে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় নিয়ে আসলে কথা না বললেই না। এখান থেকে আমি কখনো প্রশ্ন করি না, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে গিয়ে এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এই ইকোনমিক্স যে পড়ছি এই জিনিস এই সাবজেক্টটা আমার কি একটা আগে থেকে কোশ্চেন ছিল এরকম ছিল? ওখানে, জি ওই যে জি আপনার স্যার। বিহেভিয়ারাল সাইকোলজি ওইটা ইকোনমিক্স এর কোন পার্ট? এটা হচ্ছে গিয়ে মাইক্রোতে পড়ে। মানে এটার বিষয়ে কিভাবে মানে কি আচ্ছা, এখানে আসলে কনজিউমার বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, আপনার বিহেভিয়ারটা কেমন হবে? এখানে কিন্তু ম্যাস লেভেলে চিন্তা করবো না, ইন্ডিভিজুয়ালি আমি জি, হিসাবটা করি। যেমন সাইকোলজির একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, সাইকোলজিক্যাল বিষয়টা আছে। এখন এখানে একটা টপিক আমরা পড়ি, এটার নাম হচ্ছে কনজিউমার সারপ্লাস। কারণ এটা তো আর বোঝানো সম্ভব না, জাস্ট এইটুকু বলি যে আপনি কনজিউমার সারপ্লাস পজিটিভ থাকলে একমাত্র একটা প্রোডাক্ট কিনে, মানে আপনি একটা মনে মনে একটা প্রাইস চিন্তা করেন, ওই প্রাইসের নিচে যদি দাম হয় একমাত্র তখনই, বা ওই প্রাইসের সমান যদি দাম হয় তখনই আপনি প্রোডাক্টটা কনজিউম করেন, আদারওয়াইজ করেন। এখন এইটা অ্যাজ এ প্রোডিউসার আমাকে বুঝে নিতে হবে যে আপনার কনজিউমার সারপ্লাস কোনটা, এবং সেই রেঞ্জে আমাকে সেল করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি বলি না আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের কনজিউমার সারপ্লাস কি হবে, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল একজন কনজিউমারকে নিয়ে কথা বলেছি। জি তো ম্যাম, বুঝতে পারছি। মানে যে কোনো যদি ইকোনমিক্স এর সাবফিল্ড গুলো দেখেন তখন একটু চিন্তা করবেন যে ওটা আসলে কাকে নিয়ে কথা বলছে, একজনকে নিয়ে কথা বলছে না একটা গ্রুপ অফ পিপল নিয়ে কথা বলছে। যদি ফাইন্ড আউট করেন যে গ্রুপ অফ পিপলদের নিয়ে কথা বলছে তাহলে এটা মাইক্রো হবে। আর যদি দেখেন যে না সরি গ্রুপ অফ পিপল নিয়ে কথা বলছে তাহলে ম্যাক্রো হবে। আর যদি দেখেন যে না ইন্ডিভিজুয়াল এন্ড থেকে কথা বলছে তখন আমি সেটাকে হচ্ছে গিয়ে মাইক্রো। মাইক্রো নিব। এইভাবে আমরা বুঝে নিব। জি, তো এরপরে আসি হচ্ছে, হ্যাঁ জি ম্যাডাম বলেন। আচ্ছা, এরপরে আসি যে এখন একটু ক্লাসের মানে এখান থেকে কোনো প্রশ্ন করবেন, আমরা একটু হিস্ট্রি শুনি, আমরা একটু হিস্ট্রি সম্পর্কে যাবো এখন। এটা খুবই কমন বিষয়, মনেই হতে পারে যে আমরা যে ইকোনমিক্সটা পড়ে আসছি এই সাবজেক্টটা কি আদৌ এরকমই ছিল কিনা, নাকি এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মের কোন একটা সাবজেক্ট ছিল। তো সেখান থেকে একটু আসি, ইকোনমিক্স কে কিন্তু বলা হয় যে ওয়ান অফ দ্য মাদার সাবজেক্ট, যেটাকে বলা যায় যে এই সাবজেক্টটার হচ্ছে গিয়ে, আচ্ছা একটু ওয়েট। হ্যালো, ওকে সরি। সো যেটা বলছিলাম যে, ও আচ্ছা আলমগীর ভাই ফোন করেছিল।
ভুল করেছে। আচ্ছা, তো এবার একটু হিস্ট্রি নিয়ে শুনি। সেটা হচ্ছে গিয়ে যে ইকোনমিক্স কিন্তু বলা হয় যে ইটস ওয়ান অফ দ্য মাদার সাবজেক্ট। মাদার সাবজেক্ট বোঝার আর একটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন ইকোনমিক্স এর উপরে কিন্তু নোবেল দেয়, এটা মনে হয় আপনাদের ক্লাসে আমি সেদিন বলছিলাম যে এটা কিন্তু ওরকমই একটা সাবজেক্ট, তো এই সাবজেক্টের বেশ ইম্পর্টেন্স আছে। ম্যাম তো এখন কথা হচ্ছে কি মাদার সাবজেক্টটা আসলে দেখতে কেমন ছিল, আজকে 200-300 বছর আগে কেমন ছিল, বা আদৌ এই সাবজেক্টটা ছিল কিনা এটা নিয়ে একটু চিন্তা করি। তো ম্যাম ফাদার কোন সাবজেক্ট ম্যাম? মাদার, আচ্ছা মাদার ফাদার সাবজেক্ট বলে কিছু নাই, মাদার সাবজেক্ট বলা হয় যেগুলো হচ্ছে কোর সাবজেক্ট। যেমন আমরা কিন্তু মাদার টাং বলি, ফাদার টাং কখনো বলি না, ঠিক আছে, ওরকম মাদার মাদার সাবজেক্ট। আচ্ছা, কেন মাদার সাবজেক্ট বলা হয় বা মাদার ওয়ার্ডটা আপনি ইউজ ম্যাম করা দেখে হয়? বলতেছেন আহ, মাদার সাবজেক্ট, আপনি ম্যাম দেখে বলতেছেন, কিন্তু না না স্যার না থাকলে ফাদার বলতেন। না 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 না, স্যার থাকলে ফাদার, স্যারও মাদার সাবজেক্টই বলতো। আচ্ছা, রিজনটা বলছি। অ্যাকচুয়ালি ফিমেল বা মাকে ধরা হয় যে মানে এখান থেকে তো মানে মেয়েদের কথাই বলি, মেয়েরাই তো আসলে মেয়েদের থেকে নতুন প্রোডাকশনটা হয়, মানে এইভাবে বলতে চাচ্ছি। নতুন জীবনের যে সূচনা সেটা কিন্তু মায়ের কাছ থেকেই সম্ভব। তো এই কারণে যেটা থেকে আসলে স্টার্ট আপ সেটাকে আমরা এই যে বলে থাকি যে মাদার লিডিং, এই জন্য এটা বলে মাদার মাদার সাবজেক্ট। যেমন এটা থেকে স্টার্ট আপ, এখান থেকে দেন সাবফিল্ড গুলা হিসেবে হয়তো ফাইন্যান্স আসছে, মার্কেটিং আসছে, অনেক সাবজেক্ট আসছে। তো এই ধরনের সাবজেক্ট গুলোকে মাদার সাবজেক্ট বলা হয়। এবার আসি যে আমাদের এই মাদার সাবজেক্ট ইকোনমিক্স আজ থেকে 200-300 বছর আগে কেমন ছিল সেটা সম্পর্কে জানি। মজার বিষয় হচ্ছে গিয়ে আজ থেকে 300 বছর আগে there was nothing about economics. In that time economics actually discussed with politics and its name was political economics. In 1776 there was an economist, his name is Adam Smith. He wrote a book, its name is Wealth of Nation. So in that book actually he tries to find out how the feudals they love to accumulate the resources from the others country. In that time the forms of government was like feudalism, that means রাজা থাকতো, রাজারা মানে ফিউডাল লর্ড, সামন্তবাদ যেটাকে আমরা বলি, তারা রাজা একটা দেশে এটা এক এক কোনো জায়গায় বলতো এম্পায়ার, কোনো জায়গায় বলতো উজির, কোনো জায়গায় যেমন বলছে কিং। তো এইভাবে তার মানে মেইন কথা ফিউডালিজম ছিল। তো ফিউডালিজমের বিষয়টা এরকম যে ফিউডালরা যেটা করে যে একটা এরিয়াকে সে যতই রিচ হোক না কেন তাদের মধ্যে রিসোর্স অ্যাকুমুলেশন, অর্থাৎ অন্য যেটা কম্পারেটিভলি উইকার এরিয়া বা উইকার যে ফিউডাল পার্ট, সেখান থেকে রিসোর্সটাকে জোর করে নিয়ে এসে যে রিসোর্স অ্যাকুমুলেট করে নিজের পারপাসে ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে। তো এই যে ফিউডালরা কেন এই কাজটা করে থাকতো, এই রিজনটা ফাইন্ড আউট করতে যে অ্যাডাম স্মিথ একটা বই লেখেন, ইটস নেম ইজ ওয়েলথ অফ নেশন। এবং এই বইটার মেইন কোরিয়াটাই এটা যে এরা বের করার চেষ্টা করেছে যে কেন কেন আমরা এই যে আরো চাই পেতে হবে এরকম একটা বিষয় আমাদের মধ্যে থাকে। এবং আমরা যখন প্রিন্সিপাল গুলো পড়বো এটাতে আমরা অনেকটাই এক্সপ্লেন করতে পারবো যে কেন আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে। স্টিল নাও এখন হয়তো ফিউডালিজম নাই, বাট মানুষের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা আছে। দেখেন আমরা যতই আর্ন করি না কেন, আপনি যদি 1000 কোটি টাকার মালিকও হন, তারপর আপনার কাছে মনে হবে যে না আমার আরো রিসোর্স দরকার, আমার আরো ইনকাম করা দরকার, আপনি কিন্তু শান্তিতে থাকবেন না। ধরেন সিম্পলি আপনার যদি 1 কোটি টাকা হয় আপনি সারা জীবন বসে খেতে পারবেন, অনেকটা হিসাবের। কিন্তু আপনাকে যদি 1 কোটি টাকা আজকে দেওয়া হয় আপনি বলবেন যে না আমার আরো টাকা লাগবে। 1 কোটি টাকাকে কিভাবে আমি 100 কোটি টাকা বানাইতে পারবো, তো আপনাকে ওই চিন্তা করবে। তো আমাদের চাহিদার কোনো শেষ নাই, যে বিষয়টা অনেকটা এরকম। এটা কেন হয়, এই বইটা উনি লিখেন এবং এই বইতে আসলে ইকোনমিক্স এ হি introduce economics itself as separate discipline, and it talks about this money related activities, it talks about our unlimited wants, it talks about our tendency behind this kind of resource accumulation or tendency behind this kind of desire। সেগুলো নিয়ে বলতে যে উনি ইকোনমিক্স এ টোটালি একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে আমাদের সামনে নিয়ে আসলো, ওখান থেকে আসলে ইকোনমিক্সটা ইন্ট্রোডিউস হয়। তো দ্যাটস ওয়াই অ্যাডাম স্মিথ ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। আমি তাকে কিন্তু ফাদার, এই যে আবার আসি, ওনাকে কিন্তু ফাদার বলা হচ্ছে, মাদার বলা হচ্ছে, ঠিক আছে? এবং যে কোনো সাবজেক্টের কিন্তু ফাদার তাকে মাদার বলে না। এটা রিজন কি বলেন? এটা রিজন তো আমি জানি না। তো অ্যাডাম স্মিথকে আমরা বলে থাকি হচ্ছে ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, এন্ড মোর স্পেসিফিকলি ইকোনমিক্স এর যে আমরা দুটো পার্ট দেখলাম মাইক্রো এন্ড ম্যাক্রো, ওনাকে বলা হয় হি ইজ দ্য ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। বিকজ একটা টাইম ফ্রেম পর্যন্ত আসলে ইকোনমিক্সরা এই মাইক্রো অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতো।
তো যে হিস্ট্রিটা জেনে গেলাম কে ফাদার, সেটা তো জানলাম অ্যাডাম স্মিথ। তো জাস্ট এখানে কয়েকটা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, আপনাদের মন চাইলে দেখতে পারেন, আদারওয়াইজ তেমন কিছু না, এখান থেকে আমি তেমন কোনো কোশ্চেন করি। তো অ্যাডাম স্মিথ এবং ওনার সমসাময়িক সময়ে যারা আসলে ইকোনমিক্স এর চর্চা করেছে তাদেরকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল ইকোনমিস্ট, এন্ড দ্যাট টাইম ফ্রেম ইজ কল্ড ক্লাসিক্যাল এরা অফ ইকোনমিক্স। এবং আমরা মনে হয় জানি যে ভেরি ওল্ড থিং বুঝাতে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি ক্লাসিক্যাল। সো ক্লাসিক্যাল ইকোনমিক্সদের আসলে কাজকর্ম এরকম পুরাতন বিষয়গুলো নিয়ে ছিল। তো ওটা আমরা এখানে দেখতে পাবো। তো ক্লাসিক্যাল ইকোনমিক্সটা বেসিকলি ফোকাস অন দা মানে একদম ইকোনমিক্স যে বেসিক থিং গুলো পাবো, যেটা আমরা আসলে আপনাদের আমি মাইক্রোতে পড়াবো, এই জিনিসগুলো ক্লাসিক্যাল ইকোনমিক্সে ডেভেলপ করা। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে ওনারা যে থিওরিজ গুলো দিয়েছেন ওগুলো যে রং তা কিন্তু না, ওনাদের থিওরিজ গুলো কমপ্লিটলি ওকে, বাট এটা যে অনেক পুরাতন থিওরি, অর্থাৎ অনেক আগে দেওয়া। এই কারণে আমরা তাদেরকে বলছি হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ইকোনমিক্স বা থিওরিজ গুলো ফ্রম ক্লাসিক্যাল ইকোনমিক্স। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে রিকার্ডোর কথা বলা হচ্ছে, রিকার্ডোর একটা থিওরি ডেভেলপ উনি করেন which is about comparative advantages, and it's a theory of international economics or you can say international trade. মজার বিষয় হচ্ছে গিয়ে স্টিল নাও ইটস এ ভ্যালিড থিওরি, এবং আমরা ট্রেডটা এই কম্পারেটিভ অ্যাডভান্টেজেস থিওরিটার উপর বেসিসেই করি। তো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে এরপরে যেটা হয় যে আমরা যে কোনো থিওরি ডেভেলপ করলে, আজকে আপনি একটা থিওরি ডেভেলপ করেন দেখবেন যে এটার ক্রিটিসিজম শুরু হয়ে যাবে এবং ওইটাকে ভেঙে চুরে আবার নতুন থিওরি আনার চেষ্টা করবে, এই জিনিসটা সবসময় প্র্যাকটিস থাকে। তো ওই বেসিসে দেখা গেল যে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ভেঙে চুরে যারা আসলেন, অর্থাৎ নতুন থিওরি যারা ডেভেলপ করে ক্লাসিক্যাল ইকোনমিক্সের লুপহোল গুলোকে বের করে ঠিক করার চেষ্টা করলে তাদেরকে আমরা বলে থাকি যে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। এবং তাদের কাজ, তারাও কিন্তু যে মানে আমি বলছি না যে ক্লাসিক্যাল ইকোনমিক্সরা ভুল থিওরি দিয়েছে, এই থিওরিটাকে ইম্প্রোভাইজ করে আসলে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সরা আসছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে পপুলার অনেকে আছেন, যেমন আলফ্রেড মার্শাল, তারপরে হচ্ছে ওয়ালরাস, এই ওনারা হচ্ছেন কি নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বলে থাকছে। তো এই টাইম ফ্রেমটা যদি বলি 1776 থেকে মোটামুটি 18th সেঞ্চুরি হাফ পর্যন্ত ক্লাসিক্যাল ইকোনমিক্সদেরই আসলে রাজত্ব ছিল। এরপরে 1930 সালের আগ পর্যন্ত আসলে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সটাই মানে যেটাকে বলা যায় যে তারা মানে রাজত্ব করে গেছে। এবং neoclassical economists they are basically discuss about the micro thing, তারাও কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর দিকে যায় নাই। এবং যেমন আমি যদি দুটো ডিফারেন্স দেখাই, যেমন ক্লাসিক্যাল ইকোনমিক্সটা ডেভেলপ করেছিল হচ্ছে ডিমান্ড, অর্থাৎ আপনি কি আপনার চাহিদাটা কিভাবে ক্রিয়েট হবে এটা নিয়ে কথা বলেছিল। চাহিদাটা যখন পূরণ হয়ে যায় তখনই কিন্তু বিষয়টা আসে হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন, দ্যাট মিনস এই টার্মটাকে ইকোনমিক্স আমরা বলি ইউটিলিটি। The utility কিন্তু আবার developed by the neoclassical economics, which means the core thing that is demand is developed by the classical economics, but then the thing come to our mind that is the satisfaction after consuming a product, that's developed by the neoclassical economists. এরপরে আসি কেনশিয়ান ইকোনমিক্স। 1930s there was a great depression in world economy, especially আমি যদি ইউএস ইকোনমিটা দেখি, there was a great collapse actually আমি যেটাকে বলতে পারি in that time on that economy, and the reason behind it is the First World War. After First World War, USA faced high rate of inflation along with high rate of unemployment rate. অর্থাৎ ইউএসএ তে তখন আমরা দেখতে পাচ্ছিলাম বেকারত্বের হারটা যেমন অনেক বেশি, along with the inflation, that means the increase in price level that was also too high. মানে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো তখন যে আপনার পকেটে টাকাও নেই, আপনার জবও নেই, এবং কোনো কিছুই হচ্ছে না যে কারণে আপনি জব পেতে পারেন বা আপনার পকেটে টাকা আসতে পারে। এই সিচুয়েশন আপনি আসলে কি করবেন? তখন দেখা গেল যে the theories developed by the classical economists or neoclassical economists, none of those theory can solve this problem. Obviously ইকোনমিতে যখন কোনো প্রবলেম হয় এই ইকোনমিস্টদেরই কিন্তু দায়িত্ব সেটা সলভ কিভাবে করা যাবে। যেমন বাংলাদেশে এখন হাই রেট অফ ইনফ্লেশন চলছে, আমি কিন্তু অবশ্যই আমার খুবই লিমিটেড আইডিয়াস আছে, বাট আমি কিন্তু কিছু থিওরি ডেভেলপ করে দিতে পারবো যেটা দিয়ে এই প্রবলেমটা কিছু হলেও সলভ করা যাবে। বিষয়টা অনেকটা এরকম থাকবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটাতে আমরা আসলে তখন দেখা গেল যে এই ইউএস এর ইকোনমিতে যে কলাপস হলো সেটা সলভ করে কোনো ওয়ে আসছিল না। তো যেহেতু সেটা সলভ করে কোনো ওয়ে আসছিল না, তাহলে আমরা এখানে আসলে করবোটা কি? সেখান থেকে দেখা গেল যে there was a tax lawyer, his name is John Maynard Keynes.
he developed a theory. It's called, মানে সে যেটা বললো যে if government intervene in the market and government doing some subsidy project to kickstart that economy, so in that cases this kind of problem will be solved. অর্থাৎ এখানে গভর্নমেন্ট বা কম্পিটেন্ট অথরিটির কথা কেইনস বললেন, এবং উনি বললেন যদি গভর্নমেন্ট কোনো একটা মনিটরিং করে বা গভর্নমেন্ট একটা সাবসিডি প্রজেক্ট, অর্থাৎ গভর্নমেন্ট নিজে থেকে কোনো মানে মার্কেটটাকে রিস্টার্ট করার জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট করে, এই ধরনের কোনো যদি কাজকর্ম করে, হুইচ ইজ কল কিক স্টার্ট। আচ্ছা, আমরা একটা মুভি দেখেছি কি, সেটা দেখে আবার ভেবেন না আমি ওই ওয়ার্ডটা ইউজ করছি, ইকোনমিক্স এর টার্মটাই আছে কিক স্টার্ট, যেটাকে আরো আমরা ভালোভাবে একটা থিওরি দিয়ে বলতে পারি, এটাকে বলে বিগ পুশ থিওরি। ওই পুশিং বলে যে আচ্ছা আরো একটু রিলেটেড করি, ধরেন আমরা আমাদের লাইফে অনেক সময় এরকম হয় আমাদের মোটিভেশন দরকার হয়। দেখা যায় যে আমরা কোনো কারণে হয়তো খুব ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে পারছি না, এরকম সিচুয়েশন আমাদের মধ্যে দেখা দেয়। তো তখন যে থিওরিটা, মানে তখন দেখা যায় কি আপনাকে কেউ যদি, আপনি একজনকে খুব পছন্দ করেন, মানে আমি পছন্দ করার কথা বলছি যে পার্সোনাল, মানে একজন পার্সনের কথা তাতে অনেক শুনেন, সে যদি আপনাকে কোনো ভালো কথা বলে, মোটিভেটেড করে, আমরা কি তখন সেই অ্যাডভার্স সিচুয়েশন থেকে কাম ব্যাক করতে পারি না? বা জি ম্যাম। মানে এটা যে আমি বলছি যে আমাদের বাবা মার কথাও হতে পারে, যেমন আমি আমার মার কথা খুব ইন্সপায়ার। আমার মা যেমনই হোক, যেই হোক না কেন, যেমন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট পার্সন, এবং তার কথা আমি কিন্তু খুব ইন্সপায়ার করছি। তো আমি মাঝখানে খুব দুশ্চিন্তা করতাম, এখনো করি। তারপরে আমি তখন আম্মুর কথাটা মনে করি, আম্মু বলে দুশ্চিন্তা করে লাইফে কোনো প্রবলেম সলভ হয় না, যত দুশ্চিন্তা করো ওটা তোমার হচ্ছে গিয়ে প্রবলেম হবে, বেটার হচ্ছে গিয়ে দুশ্চিন্তা না করা, আল্লাহ যেটা করবেন ভালোর জন্য করবেন। আম্মা আমাকে যেদিন এই কথাটা বলেছে, বিলিভ মি, এরপর থেকে না আমি মানে আমার আসলে মনে হয় যে আসলেই তো আমি কেন দুশ্চিন্তা করছি, আমার যিনি সৃষ্টিকর্তা তিনি চিন্তা করবে যে আমার লাইফে কি হবে, এত ভাই দুশ্চিন্তা করে তো আমার কোনো প্রবলেম সলভ হচ্ছে না, উল্টা মাথার চুল সাদা হয়ে যাবে। তো আম্মুর এই কথাটা কিন্তু আমার কাছে পছন্দ, ইট ওয়ার্কস অ্যাজ এ কিক স্টার্ট ফর মাই লাইফ। তো ঠিক একইভাবে যে ইকোনমিটা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে ইকোনমিটা কোনো গতি দেখা যাচ্ছিল না, সেই ইকোনমিটাকে রিস্টার্ট করার জন্য অ্যাডাম স্মিথ বলল যে যদি গভর্নমেন্ট ইন্টারভিন করে, গভর্নমেন্ট যদি এখানে এগিয়ে আসে এবং হচ্ছে গিয়ে ইন্টারভিন করে, এবং তখন সেই ইকোনমিতে একটা কিক স্টার্ট পসিবল। এইটাই পরবর্তীতে কিন্তু ইউএস ইকোনমিতে ইমপ্লিমেন্টেশন করা হলো, এবং ইউএস ইকোনমিটা ঘুরে দাঁড়ায়। এখন আপনি বললেন ম্যাডাম এটার এমন কি কথা, এটা তো আমিও বলতে পারি যে একটা ইকোনমি বড় হইতে হলে গভর্নমেন্টের মনিটরিং লাগবে। ওই সময় মানুষের মাথায় আসলে এটা ছিল না। এখন তো আমরা 21st সেঞ্চুরির মানুষ, আজ থেকে 100 বছর আগে মানুষের এই ধরনের আইডিয়া কিন্তু ছিল না, তো এটা কিন্তু তারা চিন্তা করতে পারেনি, ওটাই বলতে চাচ্ছি। তো যেটা হলো যে আমরা এখন ইকোনমিক্সটাকে যেই পর্যায়ে দেখি, এটা আসলে অনেক এরকম ভেঙে ভেঙে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশন দিয়ে আসলে ইকোনমিক্সটা এই পর্যায়ে এসেছে। এবং আমি যদি আরো বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে যে এখন যে টাইম ফ্রেমটা চলছে এটাকে বলা হয় হচ্ছে কেনচিয়ান ইকোনমি। হ্যাঁ, এবং আমরা সবাই নিজেদেরকে কেনচিয়ান ইকোনমিক্স করি, কারণ আমরা সবাই ম্যাক্রো ম্যাক্রো লেভেলে চিন্তা করি, এবং আমাদের যারা আমাদের আমাদের থিঙ্কিংটা এরকম ম্যাক্রো লেভেলে। এবং আরো একটা বিষয় আছে, এই যে দেখেন কেইনস এর পরে কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু, যে ওভারঅল ইকোনমি নিয়ে কথা বলা শুরু করলাম। তো অ্যাডাম স্মিথকে কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর ফাদার বলছি, বাট কেইনস ইজ দ্য ফাদার অফ ম্যাক্রো। তো দুইটার কিন্তু দুই ডিসিপ্লিনের ফাদার কিন্তু সেম পারসন না। তো এটাই ছিল। এখন এখান থেকে আমি কোনো প্রশ্ন করবো না, যেহেতু একটা সাবজেক্ট পড়া শুরু করছে, তো সেটার আসলে জানা দরকার যে কোন টাইম ফ্রেমে আসলে এটা কিভাবে কাজ করেছে, সেটা নিয়ে কথা বলবো। নাও এখন আমরা একটা জিনিসে যাব যেটা আবার এখান থেকে আমি কোশ্চেন করি, এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য ইকোনমিক সিস্টেম। তো নাও আমরা এখন যখনই কোনো মার্কেট নিয়ে কথা বলবো, এই মার্কেটটা কোনো একটা ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা বাংলাদেশে বিলংস টু ইকোনমিক সিস্টেম। এখানে আমি জাস্ট একটা ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো সেইখানেই আমি যদি বলতে চাই, ইকোনমিক সিস্টেমটা হচ্ছে গিয়ে, আমরা লাস্ট পয়েন্টটা থেকে আসবো, এবং একই কথা যে যেটা হয় যে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইকোনমিক্স এর ওয়ার্ড গুলোর মজা হচ্ছে কি ওয়ার্ডিং থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ওয়ান্টস টু সে। সো প্ল্যান্ড ইকোনমিক্স, প্ল্যান বলতে আমরা কি বুঝি, আগে থেকে ডিসাইড করা। আচ্ছা,
তো একটু আগে কথা মনে আছে আমি বারবার বলছিলাম যে মার্কেটে দুইটা ফ্যাক্টর থাকে, ওয়ান ইজ আমি বললাম যে কনজিউমার আর আদার ওয়ান ইজ প্রোডিউসার। একটু লিখি তাহলে আরো বুঝবো, এখানে লিখতে ইয়া হয়ে যাবে, একটু উপরে লিখি। তো আমি দেখতে পেলাম মার্কেটে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে কি কনজিউমার মানে দুইটা ডিসিশন মেকিং ইউনিট, অ্যানাদার ওয়ান ইজ প্রোডিউসার। এই প্রোডিউসার মানে ফিল্মের প্রোডিউসার না, এই প্রোডিউসার মানে যে প্রোডিউস করছে, প্রোডাকশনে আছে। এই নামটাকে যদি মোর স্পেসিফিকলি যাই, আমরা এটাকে বলি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল আর হাউস হোল্ড। এন্ড আমি প্রোডিউসারের আর একটা নাম আমরা এখানে তখন চলে আসে, এটাকে আমরা বলি ফার্ম। বা আপনি যদি এটাও বলতে চান ইন্ডিভিজুয়াল বা কনজিউমার, তাদের অ্যাকচুয়ালি কোর ওয়ার্কটা হচ্ছে দে ক্রিয়েটস ডিমান্ড, এন্ড ফার্ম বা প্রোডিউসার যার কথা বলি না কেন তাদের কাজ হচ্ছে কি সাপ্লাই। দে টক অ্যাবাউট দ্য সাপ্লাই। তো এই যে আমরা এখন মার্কেট সিস্টেমে কথা বলবো, এই কনজিউমার এবং প্রোডিউসারের এন্ড থেকে আমরা চিন্তা করব এবং we will think about their activities, that is the demand and supply. So in planned economy, everything is pre-planned. That means this demand and supply all are pre-planned. এখন আপনি বলবেন যে pre-planned by whom? Pre-planned by government or any kind of competent authority. That means for some product there is an economy in which everything, that means the demand side and the supply side is pre-planned. That economy is called planned economy. আপনি বললেন ম্যাডাম এটা কি ধরনের কথা, এই ধরনের ইকোনমি আছে নাকি? জি, আমি কিছু ডিমান্ড করব না, আমার সাপ্লাই থাকবে না? অবশ্যই আছে এরকম economy, আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। If I talk about the tertiary level education in public university, that's an example of planned economy. In public university, you can't decide which subject you are going to choose. Or আর স্পেসিফিকলি আসে আপনার কোন টিচার আপনার ক্লাস নেবে আপনি চুজ করতে পারবেন না, কোন সাবজেক্ট নেবেন চুজ করতে পারবেন। ইভেন একটা ডিপার্টমেন্টে এনরোল হওয়ার পরে আপনি আসলে কি কোর্স পড়বেন সেটা পর্যন্ত আপনার চুজ করার কোনো বিষয় থাকে না। আমি তো পাবলিকে ছিলাম, আমি জানি স্টিল আমি এই প্যারার মধ্যে আছি। তো আমাকে যেই সাবজেক্ট বলেছে আমাকে সেটা পড়তে হবে, যে টিচার অ্যাসাইন করে দেওয়া হচ্ছে সেই টিচারের কাছেই মানে মানে সেই ক্লাস নিবে, সে ক্লাস না নিলেও কিছু বলা নাই, নিলেও কিছু বলা নাই। তো এখানে এভরিথিং ইজ ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। দেখেন এখানে আমি অ্যাজ এ কনজিউমার আমার ডিমান্ড কোনো ফ্যাক্ট রাখে না, আবার যারা হচ্ছেন কি ধরেন টিচার তাদেরকে আমি প্রডিউসার চিন্তা তারা কতটুকু সাপ্লাই দিবে এটাও কোনো কিছু ফ্যাক্ট রাখে না, বরঞ্চ এটা পুরোটাই ডিসাইড করে একটা কম্পিটেন্ট অথরিটি এবং তাদের ডিসিশন ওয়াইজ এখানে চলে। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আমি ধরে নিচ্ছি ফাইন্যান্স এডুকেশন মিনিস্ট্রি ডিসাইড করে, এডুকেশন মিনিস্ট্রি ডিসাইড করবে যে জাহাঙ্গীরনগরে কোন কোন সাবজেক্ট অফার হবে, কোন কোন টিচার সেই কোর্স নেবে, কত ঘন্টা ক্লাস নেবে, না নিলে কি হবে, ক্লাস নিলে কি হবে, সবকিছু তারা ডিসিশন নিচ্ছে, এখানে আমার বলার কিচ্ছু নেই। বুঝছি সিনারিওটা? দিস ইজ প্ল্যান্ড ইকোনমি। আপনি বললেন আর ম্যাডাম কোথাও প্ল্যান্ড ইকোনমি আছে? ইয়েস, দ্য রেলওয়ে সেক্টর ইন বাংলাদেশ, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ড ইকোনমি। একইভাবে গভর্নমেন্ট ডিসাইড করে, আমাদের কিছু করার নেই। আপনি হয়তো রেলের টিকিট কাটতে পারবেন, ইয়েস ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম, বাট গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করে যে ঢাকা থেকে সিলেটের ট্রেন যাবে না ঢাকা থেকে চিটাগাং এর ট্রেন যাবে, কয়টা ট্রেন যাবে, আপনি কিন্তু ডিসাইড করেন। বুঝতে পেরেছি প্ল্যান্ড ইকোনমির বিষয়টা? সবকিছু গভর্নমেন্ট বা একটা কম্পিটেন্ট অথরিটি থাকে, তারা প্রিপ্ল্যান এবং ডিমান্ড সাপ্লাইটা তারাই মানে ডিটারমিন করে কতটুকু ডিমান্ড হবে বা সাপ্লাই। দেন আপনার তো খুব মন খারাপ হয়ে গেল, ম্যাডাম এই সেক্টরে আমার তখন কাজ কি হবে, আমি কি করতে পারি? আচ্ছা, আপনার কাজটা আমি একটু বলছি। এবার আসি, এখন যখন আপনি খুব মন খারাপ করছেন, আপনার জন্য একটা ইকোনমিক সিস্টেম আছে, ইটস কল মার্কেট ইকোনমি। So in market economy, you are the consumer, you will decide about the demand part, and with the supplier or the producer, we will decide about the supply part. So this kind of product, a market for this kind of product is called market economy. Say for example, এই যে public university কথা বললাম না, now let's talk about private university. আচ্ছা স্যার, একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমাকে দেখাইতে পারবেন যেখানে অ্যানথ্রোপোলজি নামে সাবজেক্টটা অফার হয়? কেউ কি জানেন হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি? আচ্ছা, ইমরান কথা না বলুক, আমি একটু মেহেদির কাছে শুনতে চাই। মেহেদি, আপনি কি বলতে পারবেন অ্যানথ্রোপোলজি কি?
বা আমার তো ক্লাসে অনেকজন স্টুডেন্ট আছে, এমন একজন স্টুডেন্ট বলতে পারবেন যে যেই প্রাইভেট ইউনিভার্সিটিতে অবভিয়াসলি বাংলা, অ্যানথ্রোপোলজি, রিলিজিয়ন বা ওয়ার্ল্ড হিস্ট্রি এই ধরনের সাবজেক্ট গুলো অফার হয়? আছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশে তো 107টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে অফার হয়? না ম্যাম। আচ্ছা, কেন হয় না? তাহলে আমার প্রশ্ন, এই যতগুলো সাবজেক্ট মানে সবগুলো সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে অফার হয়, জাহাঙ্গীরনগরে অফার হয়, তাহলে কেন গ্রিন ইউনিভার্সিটি আর নর্থ সাউথে অফার হচ্ছে না? রিজনটা বলতে পারবেন? না ম্যাম। খুব সিম্পলি একটা রিজন, বিকজ the private universities in Bangladesh, it's belong to actually the market economy. In this market, actually demand side is decided by the consumer. So এই মার্কেটে যেটা হবে যে আপনি যেটা ডিমান্ড করবেন একমাত্র সেটাতে সাপ্লাই হবে। তা আপনি ডিমান্ড করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আপনি ডিমান্ড করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আপনি ডিমান্ড করেছেন ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট গুলো অফার হচ্ছে, বা বিবিএ এমবিএ এগুলো ডিমান্ড আছে। বাংলার ডিমান্ড নাই, কাজ আপনি জানেন বাংলা পড়ে বাংলাদেশের যে কোনো, বাংলা ইটস নট এ ব্যাড সাবজেক্ট, বাট বাংলাদেশের যে জব মার্কেট বা যে ইকোনমিক স্ট্রাকচার, এখানে আমি বাংলা পড়ে আমার ক্যারিয়ার সেটেল করা খুব ডিফিকাল্ট, আমি বাংলায় পড়তে চাই না। তো আমি অ্যানথ্রোপোলজিতে পড়ি, অ্যানথ্রোপোলজি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, নৃবিজ্ঞান, ও মাই গড খুব মজার একটা সাবজেক্ট, অথচ মানুষ পড়তে চায় না। মানে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি আমি এটাই বলছি। তো মার্কেট ইকোনমিটা হচ্ছে এরকম, যেখানে হচ্ছে কি ডিমান্ড সাইডটা আমাদের মতো কনজিউমার যারা আছে আমরা ডিসাইড করবো যে কি কি ডিমান্ড করবো, এবং ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। এর কারণে যেটা হবে যে তখন প্রডিউসাররা ওই স্পেসিফিক জিনিসগুলোই প্রডিউস করবে। যেমন এই কারণে যেটা আপনার ডিমান্ড আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর, দেখবেন যে বাংলাদেশের 107টা প্রাইভেট ইউনিভার্সিটির কথা বললাম, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো অফার হয় না? খুব কম ইউনিভার্সিটি পাবেন প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, বিবিএ এমবিএ নাই, এটা 5টা কমন সাবজেক্ট। ঠিক বলেছি না? যে ইউনিভার্সিটি আজকে একটা ইউনিভার্সিটি এস্টাবলিশ, আজকেও এরা এই 5টা সাবজেক্ট অফার করবে, বিকজ এই সাবজেক্ট গুলোর ডিমান্ড আছে। জিজ্ঞাসা করলে এটাই বলবে এই সাবজেক্ট গুলোর ডিমান্ড আছে। এই ধরনের মার্কেটকে আমরা বলবো যে মার্কেট ইকোনমি। এখন আপনি বললেন ম্যাডাম এটার এক্সাম্পল হিসেবে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন। যেমন আমি যদি বাংলাদেশে কমিউনিকেশন সেক্টর বলি, যেমন রোডস এন্ড হাইওয়ে, তো আমি যদি রোডস এন্ড হাইওয়ের কথা বলি, দেখেন রোডস এন্ড হাইওয়েতে আপনার যেটা ডিমান্ড, অর্থাৎ আপনি ঢাকা সিলেটে বেশি যদি মানুষ ট্রাভেল করে, দেখবেন যে ঢাকা সিলেট হাইওয়েতে বেশি পাবলিক ট্রান্সপোর্ট থাকবে। ঢাকা দেখবেন যে ঢাকা সিলেট হাইওয়েতে যত পাবলিক ট্রান্সপোর্ট আছে, বা ঢাকা চিটাং হাইওয়েতে যত পাবলিক মানে যত অপশন আছে আপনার জন্য, ঢাকা কোন সেক্টর, ঢাকা কুড়িগ্রামে নাই, বা ঢাকা রংপুরে নাই, বিকজ ওইদিকে মানুষ কম ট্রাভেল করে। ট্রাভেল করছে তা না, কিন্তু নাই, কারণ আপনার ডিমান্ড তো এই সাইডে বেশি, এই জন্য এই সেক্টরে আপনার ট্রান্সপোর্ট এন্ড আদার্স অপশন গুলো বেশি। বা আপনি যদি বাংলাদেশের রাইস মার্কেটের কথা বলেন, দ্যাটস এন এক্সাম্পল অফ মার্কেট ইকোনমি, যতটুকু রাইস ডিমান্ড করবেন ঠিক ততটুকু প্রোডাকশন হচ্ছে। বাট আপনি যদি বাংলাদেশের অয়েল মার্কেট, আপনি যদি বাংলাদেশের ইলেকট্রিসিটি মার্কেটের কথা বলেন, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ড ইকোনমি। কতটুকু ইলেকট্রিসিটি তৈরি হবে, কতটুকু আপনি ডিমান্ড করবেন, এগুলো কোনো কিছু আপনি ডিসাইড করতেন, সব গভর্নমেন্ট ডিসাইড করছে। এবং যেমন দেখেন ন্যাচারাল গ্যাস, এটাও কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, আমাদের দেশের কথা বলছে। এই জন্য কিন্তু দেখবেন যে ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গায় এখন নতুন করে গ্যাস কানেকশন দেয় না। এখানে আপনার কিন্তু ডিমান্ড আছে, কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে দিব না হাউস হোল্ডে কোনো গ্যাস কানেকশন, এগুলো ফ্যাক্টরিতে দিব। বুঝতে পারছেন প্ল্যান্ড ইকোনমি আর মার্কেট ইকোনমির মধ্যে ডিফারেন্স? প্ল্যান্ড ইকোনমিতে একটা কম্পিটেন্ট অথরিটি ডিমান্ড এন্ড সাপ্লাই বোথ পার্টটা নিয়ে চিন্তা করবে। বাট মার্কেট ইকোনমিতে আপনি যদি কনজিউমার হন, আপনি ডিমান্ড নিয়ে আপনি ডিমান্ড করবেন, ঠিক প্রডিউসারের ঠিক ততটুকু সাপ্লাই। এবার আসি লাস্ট থিং, তাহলে কি মিক্সড ইকোনমি না? আমি বলে দিচ্ছি এখানে মিক্সড আপ হবে। সো ইয়েস, দেয়ার আর সাম economy where we will find out there is it's a blended version of mixed economy, it's a blended version of planned economy and market economy. So that economy is called mixed economy. যদি আমি বাংলাদেশে হায়ার এডুকেশন মার্কেটটা চিন্তা করি, ইটস আ মার্কেট, অবভিয়াসলি ইটস অ্যান এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি, বিকজ এখানে পাবলিক ইউনিভার্সিটিও আছে, প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো মার্কেট ইকোনমি বিলং করছে, পাবলিক ইউনিভার্সিটি গুলো প্ল্যান্ড ইকোনমি বিলং করছে। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি। বা আপনি যদি বাংলাদেশের কমিউনিকেশন সেক্টর নিয়ে কথা বলেন, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি।
কমিউনিকেশন সেক্টরের মধ্যে রেলওয়েও পড়ছে, রোডস অ্যান্ড হাইওয়েও পড়ছে, ওয়াটারওয়েজও পড়ছে। তো রেলওয়েটা গভর্নমেন্ট ডিসাইড করছে, ওয়াটারওয়েজটা হচ্ছে গিয়ে মার্কেট ইকোনমি, আবার রোডস অ্যান্ড হাইওয়ে এটাও মোস্টলি মার্কেট ইকোনমি। যেমন গত সেমিস্টার আমার স্টুডেন্ট একটা মজার ইনফরমেশন দিয়ে বলেছিল, ম্যাডাম আমি যদি বাংলাদেশে এভিয়েশন সেক্টর বলি, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি। ইয়েস, বিমান বাংলাদেশ ওটাকে যদিও কিছুটা ক্ষেত্রে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাট ইটস ওন বাই গভর্নমেন্ট, তো ওটা প্ল্যান্ড ইকোনমি। আর বাকি আরো কিছু এভিয়েশন ইন্ডাস্ট্রি আছে যারা আপনার প্রাইভেট সেক্টর, মানে প্রাইভেট সেক্টরটা বেসিক্যালি মার্কেট ইকোনমি বিলং করে, তো সেটা মার্কেট ইকোনমি, তো ইটস মিক্স আপ, তো এটা কিন্তু মিক্সড ইকোনমি বলছে। তো এখন প্রশ্নটা হচ্ছে কি ম্যাডাম আমি কিভাবে বুঝবো যে একটা প্রোডাক্ট কোন ইকোনমি বিলং করছে? তো প্রোডাক্টটা তখন একটু চিন্তা করবেন যেটা ডিমান্ড এবং সাপ্লাইটা আসলে কারা ডিসাইড করে। যেমন আপনি আপনার ল্যাপটপের সামনে হয়তো এখন বসে আছেন, বা সেলফোন, এই মার্কেটটা কিন্তু আমি আসলে বলবো যে মার্কেট ইকোনমি, কারণ এই মার্কেটে গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট নেই বা গভর্নমেন্ট কোনো কিছু করছে না। তো এই প্রোডাক্টের ডিমান্ড আপনি করলে ওই প্রোডাক্টের সাপ্লাইটা মার্কেট আসছে, তো এটা মার্কেট ইকোনমির এক্সাম্পল হতে পারে। বাট আপনি যে এখন ইলেকট্রিসিটি কনজিউম করছেন, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ড ইকোনমি। আপনার ইলেকট্রিসিটি, আপনার বাসায় কতটুকু ইলেকট্রিসিটি সাপ্লাই হবে এটা আপনি ডিসাইড করতে পারবেন, এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। সেই যতটুকু সাপ্লাই হবে ততটুকুর উপরেই আপনি আসলে কনজিউম করতে পারবেন। এই যে একটা প্ল্যান্ড ইকোনমির এক্সাম্পল, এইভাবে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যেটা আপনি চিন্তা করেন তখন ফাইন্ড আউট করতে পারবেন যেটা মিক্সড ইকোনমি না প্ল্যান্ড ইকোনমি বিলং করে। আমি কি একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এখন একটু কোশ্চেনে যাই। আচ্ছা, সাখাওয়াত বলেন তো, আপনি কি কোনো জায়গায় পার্ট টাইম জব করেন? সাখাওয়াত কে আছেন? 201 ব্যাচ, 201, দ্য লাস্ট ডিজিট ইজ 21। জি ম্যাম। আচ্ছা, সাখাওয়াত কি পার্ট টাইম জব, মানে কোনো জব করেন কোথাও? নো ম্যাম, বাসায় আছি। আচ্ছা, তো ধরেন আপনি একটা ডাইং মিলে জব করেন, তো ওইখানে যে প্রোডাক্টটা তৈরি হয় এটা কোন মার্কেট বিলং করবে আপনার মতে, কি মনে হয়? মানে কোন ইকোনমিটা বিলং করবে? ডাইং এর যে প্রোডাক্টটা হবে, হুম হুম হুম। আচ্ছা, আমি একটু মানে ডাইং এ কি হচ্ছে যে কেমিক্যাল গুলো তৈরি হচ্ছে, কেমিক্যাল দিয়ে আমি কাপড়টাকে কালার করছি, এই তো ডাইং। ধরেন আমি ক্লোথই প্রডিউস করছি, এই ক্লোথটা এইটা আসলে কি মিক্সড ইকোনমিতে যাচ্ছে, প্ল্যান্ড ইকোনমিতে যাচ্ছে, না মার্কেট ইকোনমিতে যাচ্ছে? আচ্ছা, ক্লোথের ডিমান্ডটা, মার্কেটিং। আচ্ছা ক্লোথের ডিমান্ডটা কে করে, আমি করি না গভর্নমেন্ট করে, ডিসাইড করে ডিমান্ড সাইডটা? গভর্নমেন্টই করে ম্যাম। কই গভর্নমেন্ট করে? ডিমান্ড। আমি আপনি করি না? আমাদের আপনার যদি জি কাপড়ের ম্যাম। ডিমান্ড বেড়ে যায় তাহলেই না ক্লোথ ইন্ডাস্ট্রি ভালো করবে, মানে গার্মেন্টস গুলো ভালো করবে। আচ্ছা, আমার আপনার ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড, ধরেন ডিমান্ড বাড়লেই তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো ভালো করবে বা টেক্সটাইল গুলো ভালো করবে, তাই না? আবার জি ম্যাম। কি তৈরি করবে না, অর্থাৎ কয়টা গার্মেন্টস বাংলাদেশে আসবে, ওই গার্মেন্টস গুলোর প্রোডাকশন কতটুকু হবে, এখানে গভর্নমেন্টের কিন্তু ইন্টারভেনশন খুব কম থাকে। তো সাপ্লাইটা কি আপনি আপনার এই যারা আজ প্রডিউসার আছে তারাই তো দিচ্ছে। দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মার্কেট ইকোনমি, এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নাই। আচ্ছা, ধরেন আপনি ফুড ফুড মানে ধরেন ফ্রুটস কনজিউম করছেন, দেখেন তো যে অ্যাপলটা আপনি কনজিউম করছেন, এটা কি গভর্নমেন্ট ডিমান্ডটা ডিসাইড করে দিয়েছে যে আপনি পার ডে একটা করে অ্যাপল কনজিউম করতে পারবেন? না ম্যাম, সাপ্লাইটা এটা নিজে। গভর্নমেন্ট দিচ্ছে। এটা কিন্তু দেখেন আপনি ডিমান্ড করছেন যে আপনার যদি মনে হয় একদিন আপনি 1 কেজি অ্যাপলও খেয়ে ফেলতে পারেন, আবার নাও খেতে পারেন। তো অ্যাপল মার্কেট যদি আমি বাংলাদেশে বলি, মানে ফ্রুটের মার্কেটটা যদি বলি, ইটস অ্যান এক্সাম্পল অফ মার্কেট ইকোনমি। বাট এবার আসি রেল। ধরেন আপনার মনে হলো যে আপনি ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনে করে যাবেন, পসিবল? দেখেন সরি রুট ম্যাম, বুঝতে নাই। পারি। ঢাকা টু কুড়িগ্রাম না, ঢাকা টু বরিশাল আপনি প্লেনে ট্রেনে করে যাবেন, যাওয়া পসিবল? নো ম্যাম। কোনোভাবেই তো যেতে পারবেন না। ইভেন বরিশাল ডিভিশনের ভিতরেও তো ট্রেন নাই। তো কেন নাই? কারণ গভর্নমেন্ট ডিসাইড করেছে যে কতটুকু রেল লাইন হবে, ডিমান্ডটা কেমন হবে, সাপ্লাইটা কেমন হবে, এটা গভর্নমেন্ট ডিসাইড করেছে। দ্যাটস অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ড ইকোনমি। তো এভাবে আমরা প্রোডাক্ট ধরে যদি চিন্তা করি তখন আমরা বের করতে পারবো যে এটা আইদার প্ল্যান্ড ইকোনমি বিলং করে, না মার্কেট ইকোনমি বিলং করে, না মিক্সড ইকোনমি। এখন কথা হলো যে ম্যাডাম এগুলো জেনে আমি আসলে করবোটা কি? আমরা পরবর্তীতে দেখবো যে আমাদের প্রাইসিং এর একটা বিষয় আসবে, যে আমরা প্রাইস লেভেলটা কিরকম হবে এই ব্যাপারে আমরা ডিসিশনে যাব। তো সেই ক্ষেত্রে আমরা যদি না বুঝতে পারি যে এটা
আসলে আমার কনজিউমার ডিমান্ডটা কিভাবে ডিসাইড হচ্ছে, তখন কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আপনার ইকোনমিক সিস্টেমটা সম্পর্কে আইডিয়া থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আর আমি যাব না, যেহেতু আমি অলমোস্ট আমার ক্লাস টাইমে এন্ডে আর 3 মিনিটস আছে, আমি অ্যাটেন্ডেন্সটা এখন নিব। নেক্সট ক্লাসে আমরা সেই ট্রেন প্রিন্সিপাল গুলো নিয়ে কথা বলবো, এবং এই প্রিন্সিপাল গুলো খুব মজা, অনেক মজা টু বি অনেস্ট। তো আমরা সেই প্রিন্সিপাল গুলো নিয়ে স্টাডি করবো, এবং যে আমাদের যে মনে এখন অনেক প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে, সেই অনেকগুলো প্রশ্নের পসিবল অ্যান্সার গুলো আমরা জেনে যাব। তো প্লিজ ম্যাম আমি দীপ হোসেন বলতেছিলাম। আপনার ওই যে আমার রোলটা তো পরে নিলেন ম্যাম, আমার কি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় নাই ম্যাম আপনার আমি লিস্টটা? আমি যেটা বলেছি লাস্ট ক্লাসে আমি 5 জনের নাম অ্যাড করেছি, যে যাদের রোল লাস্টে কল করলাম 201 ব্যাচের, ওনারা তখন অ্যাডভাইজিং কমপ্লিট হয়নি। আমি ওটাই বললাম, যদি অ্যাডভাইজিং কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে ফার্দার যে প্রসিডিউর হবে, আমার যেমন আমাকে 2 দিন পরে আমাকে এরকম বলবে যে অ্যাটেন্ডেন্স লিস্টের সাথে আমি যাতে পার্টিসিপেন্ট লিস্টটা মিলিয়ে দেখি ওঠা। তো তখন যদি আপনার নাম বা না থাকে, আদার্স যে আমি এক্সাম বা আদার্স নিব ওগুলোতে অ্যাড করবো। তো আমি ওইটাই বললাম যে অ্যাডভাইজিংটা কমপ্লিট না করলে করে ফেলবো। আচ্ছা আমি ছেড়ে দিই, আপনাদের এখন মনে হয় আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে। সরি, আমি প্রতিদিনই একটু টাইম নিয়ে নিচ্ছি আপনাদের অন্য ক্লাস থেকে। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। হ্যালো ম্যাম। জি বলেন। জি ম্যাম, আমি 202 ব্যাচ কামরুজ্জামান ম্যাম। আমি আনমিউট হইতেছিল না ম্যাম। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ আমি দিয়েছি, আপনি আমি চ্যাট বক্সে লিখেছেন, আমি দেখেছি। ওকে ম্যাম। ওটা আমি লেখা হয় নাই।